বন্ধুরা, চলে এলাম প্রণয় রূপকথা গল্পের আরেকটি ভাগ নিয়ে। তোমাদের মধ্যে যারা এখনও এই গল্পের গত পর্বগুলা দেখোনি, ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে দেখে আসো, তারপরে আজকের ভাগটা দেখো। তাহলেই এই গল্পের সম্পূর্ণ কাহিনী বুঝতে পারবে। তাহলে চলো, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভাগটি দেখে নেওয়া যাক। স্কুলে অনুষ্ঠান থাকায় কুহু আজ খুব ব্যস্ত সময় পার করল। একদম পুরো দুমে শিক্ষিকা হয়ে উঠেছে মেয়েটি। আজ আবার শাড়ি পরে এসেছিল। বয়সের তুলনায় খানিকটা বড়ও লাগছে। দীপ্র গাড়ির ভেতর থেকেই ওকে দেখে যাচ্ছিল। কুহু এসে দরজা খুলে বলল, আপনি আসবেন, আগে বলেননি তো। দীপ্র গিয়েছিল কাজে, সেখান থেকেই এখানে ফেরা। কুহু বড় করে দম নিল, ফের বলল, বাচ্চাদের পড়ানো খুব কঠিন কাজ জানেন। জানি। জানেন কিন্তু কিভাবে? দীপ্র ঈষৎ হাসল। গাড়ি চলতে শুরু করেছে। কুহু চেয়ে আছে জবাবের আশায়। তোর মনে নেই ছোটবেলায় কোনো টিচারের কাছেই পড়তে চাইতি না, আমাকেই পড়াতে হবে বলে নাক ফুলিয়ে বসে থাকতি? কথাটা খেয়াল হলো কুহুর। ও খানিকটা লজ্জা পেল, তবে ধরা না দিয়ে বলল, তাই নাকি? আমার তো মনে নেই। কথা শেষ করে আর চোখে চাইল কুহু। দীপ্রর অধরে তখনও হাসি মেশানো। কুহু ফের বলল, আমি কিন্তু দুষ্টু বাচ্চা ছিলাম না। খুব ভালো ছিলেন আপনি। এ কথাই কুহু বড় বড় চোখে চাইল। দীপ্রর মুখে আপনি শুনতে অদ্ভুতই লাগে। পাশ ফিরে দীপ্র বলল, যতটা জ্বালিয়েছিস তার এক ভাগও জ্বালালে তুই সহ্যই করতে পারবি না। কুহু কথা বাড়ায় না, সামনের দিকে দৃষ্টি রাখে। দীপ্রই বলে, কোথায় যাবি? ঠিক কতদিন পর একসাথে বেরোনো হলো কুহুরও মনে নেই। দীপ্র ফের বলল, কি হলো, কোথায় যেতে চাস? কুহু একটু ভেবে বলল, নদীর পাড়ে নিয়ে যাবেন? অনেক দিন হয় যাই না। দীপ্র একটু চেয়ে রইল, তারপরই গাড়ি ঘুরিয়ে আনল নদীর দিকে। কুহুদের এলাকার শেষ মাথায় বিশাল এক নদী রয়েছে। আগে জায়গাটা খুব জমজমাট হলেও এখন শান্ত, কেউ আসে না বললেই চলে। দীপ্র গাড়ি থামাতেই কুহু নেমে গেল, একাই সামনে এগোতে লাগল। চোট দুটো মুদিত করে কয়েকবার দম নিতেই ও খেয়াল করল দীপ্র ভাই ওর কাছে। কাছে মানে খুব কাছে। ও নড়তে যেতেই দীপ্রর শক্তপোক্ত হাতখানা ওকে পেছন থেকে জড়িয়ে নিল। ঘাড়ে থুতনি রেখে বলল, কত দিন হয় জড়িয়ে ধরি না তোকে। কুহুর চেয়ে খুব কান্না পায়, বুকের ভেতরটা কেমন করে। মানুষ যখন একবার ভালোবাসা পেয়ে যায় তখন তার মন বেহায়া হয়ে যায়। বেহায়া মন বারবার ভালোবাসা পেটে ব্যাকুল হয়ে ওঠে। আমাকে তো ভুলেই গেছেন। মেয়েটির কণ্ঠে কি অভিমান মেশে? দীপ্রর হাতের বাঁধন আরও প্রকট হয়। কুহু ছাড়াবার চেষ্টা করে না, ওভাবেই থাকে। ভুলে গেছে কেন মনে হলো? মনে হবে না? ঠিকঠাক দেখাও তো করেন না দীপ্র ভাই। দীপ্র থেমে থাকে। কুহু জানে না রোজ নিয়ম করে দীপ্র ওকে দেখে। ও যখন ঘুমিয়ে থাকে দীপ্র আলগোছে মেয়েটির পাশে এসে বসে, দেখে দুচোখ ভরে। কুহু নাক টানে। কাঁদছিস নাকি? কাঁদব কেন বলে নিজেকে ছাড়াতে চায় মেয়েটি। দীপ্র ছাড়ে না, আরও গাঢ় হয় হাতের বাঁধন। নাকটা গলার কাছে ঘষে নিয়ে বলে, সরি, খুব ব্যস্ত হয়ে গেছি আমি, অথচ আমার এমনটা করা উচিত হয়নি। কুহু জবাব দেয় না, ওর অভিমানও কমে না। দীপ্র এবার হাতের কৌশলে মেয়েটি নিজের দিকে ফেরায়। কুহুর দৃষ্টি পাশে। আকাশ ঝকঝকে তকতকে, অথচ আজ এই মুহূর্তে এক পশলা বৃষ্টির বড়ই প্রয়োজন ছিল। এত অভিমান হয়েছে? আপনি কি বলেছিলেন? দীপ্র একটু ভাবে, বোঝার চেষ্টা করে, তারপরই এগিয়ে যায় মুখের কাছে। এক হাতে গাল ছুঁয়ে বলে, তুই চাইলে তো আমি যখন তখন থাকতে পারি, কিন্তু তুই তো বলেছিলি পরিবারের জন্য অপেক্ষা করতে। আমি বললেই শুনতে হবে? সবসময় আমার কথা তো শোনেন না দীপ্র ভাই। এ কথায় দীপ্র অবাক না হয়ে পারে না। এটা সেই কুহু, সেই লাজুক কুহু। ও ভাষা হারিয়ে ফেলে। মেয়েটি কি খুব বড় হয়ে গেল, যে ভালোবাসা চেয়ে নেওয়ার মতন বড়? দীপ্র দু হাতে ওর মুখটা তুলে নেয়। কুহু দৃষ্টি নামায়। ও খুব বেশি সময় স্থির থাকতে পারে না, নড়ে চড়ে ওঠে, ছাড়াতে চায়, কিন্তু দীপ্র দেয় না, বরং মেয়েটিকে আরও শক্ত করে চেপে ধরে। কয়েক সেকেন্ড থেমে থেকে চুমু খায় মন ভরে। দীপ্র কুহু ফিরতেই দেখা গেল বসার ঘরে সবাই এসে বসেছে।
রাত্রি কিছু একটা ইশারা করছে। কুহু বুঝেনি তখনও। ও এগিয়ে এসে বলল, সবাই এভাবে জড়ো কেন হয়েছে? সেটা তো জানি না, তবে মনে হচ্ছে স্পেশাল কিছু। কুহু সামনের দিকে চায়। দাদিজান অসুস্থ গলায় ডাকেন, দীপ্র। দীপ্র এগিয়ে যায়, বৃদ্ধার পাশে বসে, হাতটা তুলে নিয়ে চুমু খায়। বৃদ্ধার অন্তরটা কেমন যেন শান্তিতে ভরে ওঠে। এই নাতিকে তিনি একটু বেশি ভালোবাসেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দাদিজান, কেমন আছেন আপনি? আমার কথা তোমার মনে আসে? এ কথা কেন বলছেন? আপনাকে কিভাবে ভুলি? বৃদ্ধা নাতির দিকে চেয়ে থাকেন। এত সুন্দর এই মুখখানা যে চেয়ে থেকেও মন ভরে না। তিনি বুক ভরে দম নেন, আদরের সহিত নাতির গাল ছুঁয়ে বলেন, বসো। ঠিক পাশেই দীপ্র বসে। বৃদ্ধা এবার বলেন, দবির, তুমি বলবা নাকি আমি বলবো? দবির দেওয়ান মুখ তুলে চান। ছেলের সাথে চোখাচোখি হয় তার। তিনি খুব বেশি সময় তাকাতে পারেন না। তার ছেলের দৃষ্টি মারাত্মক, এটা নিয়ে দ্বিধা নেই। তিনি তড়িঘড়ি করে দৃষ্টি ফিরিয়ে বলেন, আপনিই বলেন আম্মা। ছোট বউ, তুমি? এক কোণে দাঁড়িয়ে আছেন ববিতা। বৃদ্ধার ডাকে ধ্যান ফিরে তিনি মেয়ের দিকে চান, তারপর বলেন, আপনি বললেই ভালো হয় আম্মা। দুপক্ষের সম্মতি পেয়ে বৃদ্ধা বলেন, কুহু কই, কোথায় লুকিয়ে আছে? কুহু ছিল পেছনের দিকে। ও এগোয়ে বলে, এই তো দাদিজান। এদিকে আয়। কুহু কাছে এগোয়। দাদিজানের আরেক পাশে বসতে যেতেই তিনি বলেন, এখানে না। বৃদ্ধা ফের দীপ্রর পাশ দেখিয়ে বলেন, ও পাশে বস, দীপ্রর পাশে। কুহু বসতে পারে না, দ্বিধা কাজ করে। কেমন একটা অনুভূতি হয়। ও মায়ের দিকে চায়। মা ইশারা করতেই নরম পায়ে গিয়ে বসে দীপ্র ভাইয়ের পাশে। দীপ্র এক পলক দেখে নেয় মেয়েটিকে। পরিবারের সবার সামনে একটু বেশিই লাজুক হয়ে পড়েছে, অথচ তখন মুখ ফুটে কত বড় কথাগুলো বলল। একটা কথা তো জানো, দেয়ালেরও কান থাকে। তোমরা বিয়ে করেছ, এ কথা দেওয়ানবাড়ির বাইরেও কম বেশি পৌঁছে গেছে। কুহুর দৃষ্টি নত হয়ে যায়, বোঝে না কিছু, হাঁসফাঁস লাগে খুব। বিয়ের বিষয়টি এলেই ওর মনে হয় শ্বাস রোধ হয়ে যাবে। ওদিকে দীপ্র ভাই শান্ত, একদম স্থির। এই মানুষটার হৃদয়ে কোনো চিন্তাই কি নেই? কোনো পরিস্থিতি, কিভাবে বিয়ে হয়েছে, ওসব পুরাতন আলাপ, ওগুলো না আনি। আমি চাই এখন সবার সামনে তোমাদের 4 হাত এক হোক, সবাই সবটা জানুক। মায়ের পর এবার দবির দেওয়ান কথা বলার প্রয়োজন মনে করলেন। বললেন, হ্যাঁ, এবার একটা মিটমাট হওয়া ভালো, আমিও আম্মার সাথে একমত। এই কথার পরপরই দীপ্র বলল, মিটমাট হোক, আমার তো সমস্যা নেই। কুহু তাহলে আমার সাথে থাকুক। বসার ঘরে থাকা সকলের চোখ বড় হয়ে গেল। কেউ কেউ মিটিমিটি হাসতে লাগল। কুহুর হাত পা সমস্ত শরীর অবশ হবার উপক্রম। পরিবারের সামনে কেমন যেন লাগছে। দবির ছেলের কথার বিপরীতে কথা খুঁজে পেলেন না, চাইলেন স্ত্রীর পানে। জেবা চুপচাপ। তিনি আগেই বলেছিলেন ছেলে মেয়েদের 4 হাত এক করা হোক, কিন্তু তার স্বামীর বাহানার শেষ ছিল না। সব মিলিয়ে এবার বুঝুক ঠেলা। ঠিকই আছে, এবার তো ছেলে নির্লজ্জের মতনই বলে ফেলল কথাটা। দীপ্র তখনও স্থির। দাদিজান নাতির হাত ধরলেন, হেসে বললেন, আর কটা দিন ধৈর্য রাখো ভাই, এত অধৈর্য হলে হয়? কুহুর মন চায় উঠে চলে যেতে, এক ছোটে সবার থেকে আড়াল হতে। ওরে ভুল, ও যদি আগ বাড়িয়ে একসঙ্গে থাকার বিষয়টা না বোঝাতো, তবে দীপ্র ভাই এভাবে হয়তো বলতেন না, রোয়ে শোয়ে বলতেন। দীপ্র হাসল, কুহুকে একবার দেখে নিয়ে দাদিজানের দিকে দৃষ্টি ফেরাল। বিড়বিড় করে বলল, ধৈর্য তো ভেঙেই গেছে দাদিজান, আর একবার ধৈর্য ভাঙলে তা ফের ধরে রাখা ভীষণ মুশকিল। ফের দেওয়ানবাড়িতে বিয়ের আমেজ আসতে চলেছে। দীপ্র কুহুর বিয়ের আমেজ। যদিও আগে কবুল পড়া হয়েছে, তবু পরিবারের সন্তুষ্টি ও সামাজিক বিষয়গুলো তো থাকেই, তাই একদম পুরো আয়োজন করেই বিয়ে হবে। কুহুর এবার সত্যিই কেমন কেমন লাগছে। ও গোসল সেরে এসেছে মাত্র, শীত তখনও চলে যায়নি, কিছুটা বাকি। কুহু বুক ভরে দম নিল, তারপর উঠে এসে বাবার ছবিটা বের করল, তাতে হাত বুলিয়ে বলল, বাবা, ও বাবা, তুমি জানো, দেখতে পাচ্ছ, তোমার কুহুর বিয়ে হবে বাবা। জানো কার সাথে? এক রাজকুমারের সাথে। সেই রাজকুমার যাকে তুমি সব থেকে বেশি পছন্দ করতে, যাকে তুমি মনে মনে আমার জন্য চাইতে। আমিও তো চাইতাম বাবা,
আমরা দুজনেই চাইতাম সেই সব সত্যি হয়ে এসেছে বাবা, কিন্তু এই সত্যিটা কেন তুমি দেখে যেতে পারলে না বাবা? বলতে বলতে কুহুর গলা ধরে আসে, চোখ দুটো জলে ভিজে যায়। আজ কাদেরের প্রথম মৃত্যুবার্ষিকী। ঠিক 1 বছর আগে কুহু প্রথমবার অনুভব করেছিল এতিম হওয়া সহজ কোনো কথা না। এতিম হওয়াটা পৃথিবীর সবথেকে কঠিন একটা বিষয়। আপু? দরজা ঠেলে ঘরে প্রবেশ করল কণা। কুহু চটজলদি চোখের জল মুছে নিল, তবে ছবিটা লুকাতে পারল না। তার আগেই কণা এসে বসল পাশে। বাবার ছবিটা দেখে ওর মনটা বেশ বিষণ্ণ হল। তুই কাঁদছিলি? ধরা গলায় শুধালো কণা। কুহু বলল, না, কাঁদছিলাম না তো। মিথ্যে বলিস না আপু, আমি বুঝতে পারছি, বলে কণা বোনের বাহুতে মাথা ঠেকায়। দুই বোনের মাঝে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব আর যেন কমে গেল। আদুরে হাতে বোনকে ছুঁয়ে কুহু বলল, কাঁদছি না আর, ঠিক আছে সব, চিন্তা করিস না তো। কণা জবাব দিল না, মিশে রইল বোনের সাথে। খানিক বাদে কুহু বলল, একটু কৌতূহল নিয়ে ধীর লয়, একটা কথা জানতে চাইব, একদম মিথ্যে বলা যাবে না। কি কথা? কণা ধারণা করতে পারেনি কুহু কি বলবে। ও আদুরে ভাবে মাথা তোলে। কুহু সহসাই গাল ছুঁয়ে বলে, মৃদু হাসিতে দুষ্টুমি মিশিয়ে, প্রেম করছিস? কণার হৃদয় কেঁপে ওঠে। ও দৃষ্টি সরায়, বলে, না, কি সব বলছিস? বলেছিলাম মিথ্যে বলা যাবে না। দ্রুত এবং নিজেকে সামলে নিয়ে বলে, মিথ্যে বলছি না, সত্যি প্রেম করছি না আপু, বলে চোখ ফেরালো ও। কুহু একটু সময় নিয়ে বলল, তবে কাউকে পছন্দ করিস? এবার মেয়েটার গলা শুকিয়ে এলো, মিথ্যেটা গলা দিয়ে উচ্চারিত হল না আর। কুহু বুঝল বিষয়টা। ক্লাসমেট বা আমাদের জানাশোনা কেউ? মেয়েটার হাঁসফাঁস লাগে, ও এখনই কিছু বলতে পারবে না, এটা জানাজানি হলে সর্বনাশ হবে। ও ফট করে বোনের হাত তুলে নেয়। আপু, আর কিছু বলতে পারবো না, তুই এখনই চাপ দিস না, আর কাউকে জানাবিও না প্লিজ। কুহু বুঝল কণার সময় প্রয়োজন। মেয়েটিকে আরও কিছু বলার পূর্বেই কণা ফের বলল, প্লিজ আপু, প্লিজ শোন কথাটা। কুহু দমল, আর ঘাটাল না, তবে বলল, ঠিক আছে, আর কিছু জিজ্ঞেস করছি না। তবে বোন, এমন কিছু যেন না হয় যাতে তোর আফসোস হয়। যাকে পছন্দ করিস সে ভালো না খারাপ তা আগে যাচাই করে নিবি। নেব, বলে সম্মতি জানায় ও। কুহু তাকিয়ে থাকে, ওর মনটা তবু সায় জানায় না, ভয় হয় ছোট বোনটিকে ভেবে। বয়সটা যে আবেগের। এতিমখানায় বাচ্চাদের জন্য খাবার দেওয়া হয়েছে। মসজিদগুলোতেও মিলাদের আয়োজন হয়েছিল। সব মিলিয়ে আজ সারাদিন সকলেই ব্যস্ত ছিল। ব্যস্ততা শেষে একসাথে বসার সুযোগ হয়েছে সন্ধ্যাতে। সবাই বসেছিল বসার ঘরে। দীপ্র তখনই ফোনে কথা বলতে বলতে ঘরে প্রবেশ করল। কথা শেষ হতেই বৃদ্ধা ডাকলেন, দীপ্র, এদিকে আসো ভাই। ও গেল দাদিজানের কাছে। দাদিজান বললেন, কবে যাচ্ছ ইন্ডিয়ায়? সামনের সপ্তাহেই যাব দাদিজান। কুহু সবে চা হাতে ফিরছিল, তখনই কথাটা শুনল, দীপ্র ভাই ইন্ডিয়ায় যাচ্ছে। ও তো কিছুই জানে না। সহসাই ওর মনটা খারাপ হয়ে গেল, যা নজর এড়াল না দীপ্রর। এবার কুহুর খুব কান্না পাচ্ছে, খুব মানে খুব। দীপ্র ভাই বাড়ি থাকবেন না, এটা ভাবলেই তো কেমন লাগছে। ও রাতের খাবার খেতে যায়নি, বলেছি ইচ্ছে করছে না, মাথায় যন্ত্রণা, তাই ঘুমাবে। বিষয়টা যে বানোয়াট তা ধরতে পেরেছে দীপ্র। ও নিজের ঘরে ফিরে মেসেজ লিখল, খাবার খেতে এলি না কেন? মেসেজটি পেয়ে কুহু ঠোঁট কামড়ে ধরল। ওর খুব রাগ হচ্ছে। ও লিখল, ইচ্ছে হয়নি তাই খাইনি। কুহুর এই মান অভিমানের একাধিক কারণ আছে। দীপ্র ভাই আজকাল তাকে সময়ও দিচ্ছে না। কুহুর কাছে 7 দিন মানে 168 ঘণ্টা, এটা যে অনেক বড় সংখ্যা। কুহুর জবাবের ধরন বুঝল দীপ্র। ও লিখল, আচ্ছা। শুধু আচ্ছা? এমনিতেই মেয়েটির মনে অভিমানের শেষ নেই। কুহু বেশ কিছু মেসেজ লিখেও ব্যাকস্পেসে ডিলিট করে দিল। অভিমানটা নিজের ভেতর গিলে নিয়ে ফোনটা বিছানায় ফেলে শুয়ে রইল চোখ মেলে। 2 দিন পরের কথা। কথায় কথায় কেনাকাটার কথা উঠেছে। সামনের মাসেই বিয়ের অনুষ্ঠান, তাই জেবা বললেন, এখন থেকেই একটু একটু করে সব কিনতে হবে, শেষে দেখা যাবে তাড়াহুড়ি লেগেছে। কুহু, তুই কি বলিস? সবার নজর কুহুর দিকে পড়ল। কুহু মিনমিনে সুরে বলল, তোমরা যা ভালো মনে করো বড়মা। আমরা যা ভালো মনে করি মানে কি? তোর কিছু বলার নেই? আচ্ছা, শাড়ি নিবি না লেহেঙ্গা তা ভেবেছিস? এখানেও কুহুর একই জবাব, তোমরা যা ভালো মনে করো। কুঞ্জ কণা একসাথে বসেছিল। 2 বাচ্চার মাঝেই বেশ উল্লাস ভাব। কণা তো নেট ঘেটে তখনই কিছু লেহেঙ্গা বের করল। রাত্রিকে দেখাতেই রাত্রি বলল, এই যা, এগুলো তো সব ইন্ডিয়ান, আমাদের এখানে এগুলো পাওয়া যাবে না, পেলেও অথেন্টিক হবে না।
কিন্তু এগুলো তো খুব সুন্দর, আপু কি খুব সুন্দর লাগতো। সেটা তো বুঝতে পারছি, তবে বলে রাত্রি একটু থামল। খানিকটা দূরে ল্যাপটপ হাতে কাজ করছে বিপ্র। রাত্রি সহসাই হৈ হৈ করে উঠল। বিপ্র ভাই, তুমি তো ইন্ডিয়া যাচ্ছ, কুহুকেও নিয়ে গেলে হয় না? ওখান থেকে কেনাকাটা করে এলে সেটাই তো ভালো বলো। এই কথাই দীপ্র মুখ তুলে যায়। কুহুর সঙ্গে চোখাচোখি হয়। মেয়েটি সঙ্গে সঙ্গে বিরোধ করে বলে, এই না, আমি কোথাও যাচ্ছি না, আমার লাগবে না কিছু। কুহু উঠে চলে যায়। তখনই রাত্রি আর কণা একে অপরকে মুখা চাওয়াচাওয়ি করে। কুহুর মন খারাপ দুদিন ধরে, তা খেয়াল হয়েছে। সেই জন্য কৌশলে দীপ্র ভাইয়ের সাথে যাওয়ার কথাটা তুলল ওরা। অথচ এই মেয়ে বলছে যাবে না। রাত্রির হস্তক্ষেপে ঠিক হল কুহু যাবে দীপ্রর সঙ্গে। তবে দেখা গেল মেয়েটি দীপ্রকে এড়িয়ে চলছে। দীপ্র দেখেও চুপ করেছিল এতদিন, ভেবেছে একান্তে পেলে সব ঠিক হবে। গাড়ি চলছে অনেকটা সময় ধরে, অথচ কোনো কথা নেই। এবার আর পারল না ছেলেটি, হট করে ব্রেক ধরল, যার ফলে কুহুও খানিকটা চমকে গেল। দীপ্র কটমট করে চাইতেই মেয়েটি পুরোপুরি ভীত হয়ে পড়ল। কি সমস্যা? কদিন ধরে এড়িয়ে যাচ্ছিস? কতক্ষণ ধরে পাশে আছিস, একটা কথাও বলছিস না? সমস্যা কি তোর? প্রথমে একটু ভয় লাগলেও এবার ভয় লাগল না কুহুর। ও অন্য পাশ ফিরে বলল, কোনো সমস্যা নেই। দীপ্র আশ্চর্য হয়ে পড়ল। এই মেয়েটি কি চায়? চায় সে মরে যাক? ওর খুব রাগ হচ্ছে। ও এবার মেয়েটিকে টেনে ঘুরালো নিজের দিকে। সঙ্গে সঙ্গে মেয়েটি কেঁদে ফেলল। দীপ্রর যতটা রাগ ছিল তা মুহূর্তেই গলে পড়ল। নরম হয়ে বলল, কি হয়েছে বলবি তো? না বললে বুঝব কিভাবে? কেন বুঝবেন না? সবই তো বুঝেন, সব কিছুই তো আপনার ইচ্ছেতে হয়। দীপ্র এবার সত্যিই ধরতে পারেনি। ওর হাতটা গালে এসে পৌঁছায়। আদুরেভাবে বলে, কেন এত অভিমান হলো শুনি? অভিমান হবে না বুঝি? সবাই জানতো আপনি ইন্ডিয়ায় যাবেন, শুধু আমাকেই জানাননি। সেদিন দাদিজানের থেকে না শুনলে হয়তো চলে যাওয়ার সময়ও বলতেন না। দীপ্র খোস করে দম ফেলে, চোখের জল মুছিয়ে বলে, ঠিক এই কারণেই বলিনি, কারণ জানতাম আপনি কান্নাকাটি করবেন, আপনার কষ্ট হবে, আর আমিও সেই কষ্টে কাজ ফেলে থেকে যাব। তখন আরও বিপদ হতো, সেই জন্যেই আগে জানাইনি। কুহুর অভিমান তবু ভাঙে না। এসব কোনো লজিকই হলো না। ওর হিচকি উঠে গেছে। দীপ্র এবার সত্যি বিপাকে পড়ে। এই মেয়েটি মাঝে মাঝে বাচ্চাদের মতন করে, অবুঝ হয়ে পড়ে, অথচ সে নিজেই বাচ্চার মা হওয়ার যোগ্যতা রাখে। দিল্লি এয়ারপোর্টে নামার পর বেশ বড় একটা জার্নি করে তবেই হোটেলে পৌঁছালো ওরা। ভীষণ ক্লান্ত দুজনেই। দীপ্রর কোল ঘেঁষে লাউঞ্জে বসেছিল কুহু। মেয়েটির খুব মাথা ব্যথাও করছে। একজন স্টাফ এসে বলল, স্যার, রুম রেডি। একটু থেমে চাবিটা হাতে তুলে দিতেই কুহু দেখল দুটো রুমের চাবি। ও মিনমিন সুরে বলল, আমরা কি একসাথে থাকব না? দীপ্র স্বাভাবিকভাবেই বলল, না। কুহু আর কথা খুঁজে পেল না। আগ বাড়িয়ে বলল ও না একসাথে থাকার কথা। ওর মনটা ভারী খারাপ হয়ে গিয়েছে। নির্দিষ্ট ফ্লোরে এসে দীপ্র আড়ে আড়ে দেখে নিল মেয়েটির অনুভূতি। একা থাকতে পারবি তো? এসব ঢঙের কোনো মানে হয়? নিজেই 2 রুম নিয়েছে, এখন জিজ্ঞেস করে একা থাকতে পারবে কিনা? কুহু দীপ্রর হাত থেকে চাবিটা তুলে নিল। দরজার কাছে এসে বলল, না পারার কি আছে? ওহ! কুহু দরজার লক খুলতে যেতেই দীপ্র এসে হাত আটকে ধরল। ও চায়ে ফ্যালফ্যাল করে। ছেলেটির হাত ওর গাল ছুঁয়ে গেল। ধীরে ধীরে কিছু অগোছালো চুল গুছিয়ে দিল। তারপর বলল, তুই কি খুব ক্লান্ত? এ কথার মানে বোঝেনি মেয়েটি। ও চেয়ে থাকে ওভাবেই। দীপ্র আঙুলগুলো ওর ঠোঁটের কাছে এসে থামে। ও মোহগ্রস্তের মতন হয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। তারপর বলে, ফ্রেশ হয়ে নে। কুহুকে রুমে দিয়ে দীপ্রও নিজের রুমে এসেছে। তবে ওর সব কিছু অস্থিরতায় ডুবে। ও শেষমেশ না পেরেই কুহুর দরজায় এসে দাঁড়ালো। নক করতে গিয়েও করল না। সিও মনকে বুঝ দিয়ে চলে এলো নিজের ঘরে। ওর চলে আসার মিনিট 2 পরেই ওর দরজায় নক পড়ল। কুহু সবে গোসল সেরে এসেছে। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পড়ছে পানি। দীপ্রর শ্বাসের গতি বেড়ে যায়। কুহু আর চোখে মানুষটাকে দেখে নিয়ে ঘরে প্রবেশ করে। দীপ্র শুধায়, কিছু লাগবে? কুহু ছোট করে মাথা নাড়ায়, ছোট করে বলে, না। দীপ্র আরও 2-1টা অযাচিত কথা বলে, যার কোনো মানেই নেই। কুহু সবটা দেখে ফ্যালফ্যাল করে। দীপ্র আর পারে না। এবার বলে, যদি কিছু না লাগে তবে কেন এলি? কুহুর থেকে জবাব আসে না। এদিকে দীপ্রর ভেতরে তাণ্ডব শুরু হয়ে গেছে। ও নত স্বীকার করে বলে, অনেস্টলি বলবো, তুই আমার কাছে থাকলে আমি কন্ট্রোল রাখতে পারি না। ঠিক এই কারণেই এতদিন দূরত্ব রেখেছি।
চাইনি বাড়ির সবার সামনে অন্য কোনো পরিস্থিতি তৈরি হোক। আজও সেম ফিলিংস। সেই জন্যই দুটো রুম নিয়েছিলাম। এতটা জার্নি করে এসেছিস, তোকে কষ্ট দিতে চাচ্ছিলাম না। বাট আমি বোধহয় এখন আর নিয়ন্ত্রণে নেই। তুই কি খুব ক্লান্ত জান? বলতে বলতে মেয়েটির কাছে চলে আসে দীপ্র। চাহনিও এলোমেলো হয়ে এসেছে। মেয়েটি সদ্য গোসল করে আসা শরীর থেকে এত মারাত্মক মোহ আসছে যে ওর দু চোখ স্থির থাকে না। বেহায়ার মতন এদিক ওদিক চোখ বুলায়, আর যতবার চোখ বোলাচ্ছে ততবারই নিয়ন্ত্রণ হারাচ্ছে। কুহুর যে কি হয়, ও ফট করেই দীপ্রর খুব ঘনিষ্ঠ হয়ে যায়। ছেলেটির পায়ের ওপর পা রেখে একদম গলা জড়িয়ে ধরে। ওর সঙ্গ পেয়ে দীপ্রর হাতখানাও মেয়েটির কোমরে এসে পৌঁছায়। ছুঁয়ে যায় অশান্তভাবে। শক্তপোক্তভাবে আঁকড়ে ধরতেই কুহু অভিমানের মতন বলে, এমনিতেই তো কাছে আসেন না, আজও দূরত্ব রাখতে চাচ্ছেন। আপনি এত খারাপ কেন দীপ্র ভাই? দীপ্র বুঝতে পারে মেয়েটিও তার মতন অশান্ত হয়ে পড়েছে। দুজনের নিঃশ্বাসই ভারী হয়ে গেছে। ও দৃষ্টি নামায়। দীপ্র ডাকে, সোনা, আমি ভেবেছি তোর কষ্ট হবে। এত জার্নির তো অভ্যাস নেই। তার উপর সমস্ত রাস্তায় ক্লান্ত ছিলি, মাথা ব্যথাতে কেমন শুয়েছিলি। আমি ধৈর্য ধরতে ধরতে এখন এতটা অধৈর্য হয়েছি যে আর নিজেকে ভরসা করতে পারি না। তাই ভেবেছিলাম আজ আলাদা রুমে রেস্ট নে। কিন্তু এখন তুই যখন এলি, আমি নিজেও কন্ট্রোলে নেই। তোর সঙ্গ আমাকে বন্য করে তুলেছে। এখন আর পেছন ফিরতে পারবো না, তুই চাইলেও না। তোর কি খুব কষ্ট হয়ে যাবে জান? কষ্ট হলেও একটু সহ্য করে নিতে পারবি না? পারবি না বল? বলতে বলতে দীপ্রর এক হাত কুহুর হাঁটুতে চলে যায়। কায়দায় মেয়েটিকে পাজা কোলে তুলে নেয়। কুহুর মুখ এসে ঠেকে দীপ্রর বুকে। হাত দুটো শক্ত করে গলা জড়িয়ে রেখেছে। দীপ্র ফিসফিস করে অত্যন্ত গভীর ভালোবাসায় ডাকে, কুহু, আমার জান, আই প্রমিস, even if tonight feels painful, the joy waiting for us afterwards will be far more beautiful. Just hold on to me. ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।